নমস্কার। এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরে এমন কিছু আলোচনা করব যেটা নিয়ে সচরাচর আমরা আলোচনা শুনিও না, আলোচনা করিও না। কারণ শেয়ার মার্কেট মানে আমরা শুধু শেয়ার মার্কেট, স্টক, ইন্ডেক্স এগুলো বাড়ছে কমছে এগুলোর উপরেই জানি। আজকে একটু ইকোনমির নিয়ে কথা বলবো, যেটা কিন্তু একটু অ্যালার্মিং হতে চলেছে। এটা আমি বলছি না, এমন একজনের তথ্য তুলে ধরবো যে কিন্তু সারা বিশ্বকে চালায়, যে বা যারা সারা বিশ্বকে চালায়, এই কথাটা বললাম। সুতরাং ভিডিওতে পুরো দেখবেন। ভিডিওটা অনেক সংক্ষিপ্ত ভিডিও করব, কিন্তু পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না প্লিজ। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন। যখন আপনাদের সাথে এই ভিডিওটা তৈরি করছি, আজকের লেটেস্ট এখন ইউএস ট্রেজারিজ মানে বন্ড ইল্ড কি চলছে একবার দেখুন। মোটামুটি এই যে ট্যারিফ গেম খেলার একটা ওয়ান অফ দ্য রিজন ছিল ট্রাম্পের, যে বন্ডের ইল্ড যাতে একটু কম হয়। তাতে কি হবে, ইউএসের যে বিশাল পরিমাণ ধার কর্জা হয়ে গেছে, তাতে ইউএসকে প্রত্যেক বছর 1 ট্রিলিয়নের উপর শুধুমাত্র সুদ গুনতে হয়। এবার ইন্টারেস্ট রেট একটু কমলে তাদের কি হবে, ওই সুদটা কমবে দিতে, এইটা কিন্তু চেয়েছিল। কিন্তু বন্ড মার্কেটটা এমনভাবে রিয়্যাক্ট করেছে, যেটা আমার মনে হয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও চায়নি। ঠিক আছে, বন্ডের ইল্ড যদি দেখেন, 10 ইয়ার্স ট্রেজারি কিন্তু ঊর্ধ্বমুখী 4.584। 30 ইয়ার যেটা ইল্ড সেটা 4.9 প্লাস, মানে প্রায় 5 ছুঁই ছুঁই করছে। 2 ইয়ার্স ইল্ড 3.95, প্রায় 4। 5 ইয়ার্স ইল্ড তো 4-এর উপরে চলছে, 4.2। একবার ভেবে দেখুন, মানে আমি যদি আমার ঘরে বসে, মানে এফআইআইদের মানে ওদের ওদের ইনভেস্টরদের কথা ভাবুন, আমি যদি ঘরে বসে রিস্ক ফ্রি ইল্ড বা রিস্ক ফ্রি রিটার্ন মোটামুটি 4.5% পাই। 10 ইয়ার্স ইল্ডটা আমরা একটু বেশি দেখি। 4.5 যদি আমি ঘরে বসে পাই, তাহলে আমি বাইরে যাব কেন, বা বাইরের মার্কেটে যাব কেন, বা ঘরের মার্কেটেও স্টকে কেন ইনভেস্ট করব? একটু স্টক থেকে টাকাগুলো বার করি না। কারণ এই 2-3 বছর পোস্ট কোভিড তো ভালো বুল রান পেয়েছে সবাই, তাতে তো ভালো টাকা জমেছে। এবার টাকাটা একটু বের করে একটু রিস্ক অফ অ্যাসেট ক্লাস, মানে রিস্ক অন থেকে বেরিয়ে গিয়ে, রিস্ক অন মানে হচ্ছে রিস্কি অ্যাসেট ক্লাস, যেগুলো যেগুলো ওই আপনার ক্রিপ্টো বা বলুন বা শেয়ার মার্কেট বলুন, সেগুলো সেখান থেকে বার করে একটু রিস্ক অফ গেমটা খেলি। মানে এইসব ট্রেজারি, এইসব জায়গায় যেখানে ইল্ড যথেষ্ট লোভনীয়, 4.5% কিন্তু ওইখানকার টার্মসেও ভালো, যেখানে ইনফ্লেশন চলছে আপনার 2%-এর মতো এখন। তো এইটা কিন্তু আর আর একটা কথা, কখন এই ব্যাপারটা হয়, আপনারা হয়তো দেখলে 4.5 কম মনে হবে, তা কিন্তু একদমই নয়। যেখানে S&P 500-এর অ্যাভারেজ রিটার্ন দেখবেন অনেক কম, ইন্ডিয়ার মার্কেটের মতো নয়, ইন্ডিয়ার মার্কেটের থেকে কম। প্লাস এই 2-3 বছরের একটা বুল রান থেকে তারা বেরিয়ে আসছে। বুল রানে অনেক পয়সা রিস্ক অন করে লোকেরা কামিয়ে নিয়েছে, বড় বড় যারা ইনভেস্টার, বড় বড় যারা ওইখানের যে ফান্ড হাউসগুলো আছে এক্সেট্রা। এখন কিন্তু এই সব দিকে তারা একটু গা ঢাকা দিচ্ছে। শেয়ার মার্কেট থেকে টাকাটা তুলে কিন্তু ইউএস এই বন্ড মার্কেটে কিন্তু আসছে, যার জন্য ইল্ডটা বাড়ছে। এটা কিন্তু আহ, এটা কিন্তু একটু অ্যালার্মিং শেয়ার মার্কেটের পক্ষে ইন জেনারেল। আমি আজকে ইউএস মার্কেট নিয়েই একটু মেনলি কথা বলছি, তারপর ইন্ডিয়ান মার্কেট নিয়ে একটু বলবো। কিন্তু ইউএস মার্কেট দেখেন, মানে সব থেকে বড় মার্কেট, সুতরাং ওইটাকে দেখতেই হয়। তো ইল্ড ওখানে বাড়ছে, যেটা একটা অ্যালার্মিং ব্যাপার। এইবার আপনাদের যে বললাম, যে পুরো পৃথিবীকে চালায় বা যারা পৃথিবীকে চালায়, তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে ব্ল্যাক রক। ব্ল্যাক রক হচ্ছে এমন একটা এইউএম, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা এইউএম কোম্পানি বা এএমসি কোম্পানি বলতে পারেন। তাদের 2024-এ তাদের অ্যাসেট ভ্যালু ছিল, এইউএম ছিল 11.5 ট্রিলিয়ন। মানে ভারতের প্রায় দুগুণ আড়াই গুণ বলতে পারেন। ঠিক আছে, ভারতের প্রায় আড়াই গুণ, মানে একটা দেশের থেকেও বড়। মানে যদি আমি ইকোনমিক্যালি দেখি, 1 নম্বরে ধরুন ইউএস, 2 নম্বরে চায়না, 3 নম্বরে এরা। চায়না 18 ট্রিলিয়ন, এরা 3 নম্বরে আছে। বুঝতে পারছেন এদের পাওয়ারটা কত। তার তার যে সিইও, তার সিইও আজকে আজকে এসে বলেছেন, দেখছেন ব্ল্যাক রক, যদি এখানে এখানে দেখেন ব্ল্যাক, আমি একটু এইখানে করে বলছি। ব্ল্যাক রক সিইও বলেছে ইউএস মাইট অলরেডি বি ইন আ রিসেশন।
আর ইউএস মাইট অলরেডি বি ইন আ রিসেশন, এই রিসেশন ওয়ার্ডটাও উনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যে এই যে ট্যারিফের জন্য এমনিতেই একটু খারাপ অবস্থায় ছিল, যেহেতু একটু ওই ধার ফিসকাল ডেফিসিটগুলো ইউএসের বাড়ছিল, সেটা তো একটা আছে, গোদের উপর বিস্ফোরা, যখন একটু ইনফ্লেশনটাকে কাবু করে আনছে ফেড, তখনই এই ট্যারিফ গেমটা খেলে আরও ব্যাপারটাকে একটু ঘেঁটে দিয়েছেন, মানে আনসার্টেনটিটা আরও বেড়ে গেছে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু একটু দেখতে হবে, যখন সব থেকে বড় এএমসি যারা ওয়ার্ল্ডকে চালায় তারা যদি মানে তারা বিভিন্ন জায়গায় যদি ভাবে যে এইখানে মানি ফ্লো করব, এই দেশে মানি ফ্লো করব, সেখানে বাড়বে, একটা সেক্টরে আমি মানি ফ্লো আটকে দেবো, তাহলে ঠিক টাকা ওই সেক্টরটা কমবে, এটা আপনিও জানেন। একটা 11 ট্রিলিয়নের একটা এএমসি, মানে বুঝতেই পাচ্ছেন তাদের পলিটিক্যাল পাওয়ার কত, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কত, সব কিছুই আছে, আমি ওই তর্কে গেলামই না, ওটা আপনি ভালো বুঝতে পারছেন। তো সেইখানে দাঁড়িয়ে তার সিইও যখন বলছে, একটা কিন্তু আমাদের একটু চিন্তার ছাপ কিন্তু আসে। এবার ব্যাপারটা ইন্ডিয়ার জন্যে কি দেখুন, আমার মনে হচ্ছে এখন একটু রিস্ক অফ ব্যাপারগুলো হবে, মানে রিস্ক অন থেকে একটু রিস্ক অফে ওয়ার্ল্ড যাচ্ছে। ডিআইআইরা তো আমাদের এখানের মিউচুয়াল ফান্ডরা তো আমাদের টাকাতে ইকুইটিতেই ইনভেস্ট বেশি করবে, সুতরাং ভারতে হয়তো এফআইআইদের ফ্লোটা যেমন এখন ধরুন একটু ভাটায় চলছে, এরকম হয়তো থাকতে পারে। এফআইআইরা হয়তো দেখবেন কোনো মাসে হয়তো একটু ইনভেস্ট করছে, যেমন মার্চে একটু করেছিল কয়েকদিন, আবার দেখবেন পরের মাসে চলে যাচ্ছে, এরকমই থাকবে যতক্ষণ না এই বন্ডের ইল্ডটা কমছে। বা বন্ড মার্কেট যদি এরকম থাকে তাহলে কিন্তু শেয়ার মার্কেটের পক্ষে খারাপ, এটা আপনিও জানেন। সুতরাং সেটা যদি হয় ততক্ষণ পর্যন্ত এফআইআইদের বা বাইরে থেকে ইনফ্লোটা একটু ল্যাকলাস্টার থাকবে, আমাদের এখানে বেশি ভালো হয়তো থাকবে না। কিন্তু ওই আমাদের নিজস্ব ব্যাপারটা যেহেতু আছে, সেহেতু মার্কেটকে একদম যে নিচে ফেলে দেওয়া হবে অ্যাটলিস্ট ইন্ডেক্স লেভেলে, সেটা কিন্তু মনে হচ্ছে না। কারণ ডিআইআইরা থাকবে, ডিআইআইদের মানি ইনফ্লো হচ্ছে, মানে আমাদের ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড, ডোমেস্টিক ইনভেস্টাররা ঠিক ইনভেস্ট করছে, তাতে কি একটা ইন্ডেক্স লেভেলে অ্যাটলিস্ট দাঁড় করিয়ে রাখার ব্যবস্থাটা হবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল স্টক হয়তো কিছু ওই 30-40% যেগুলো পড়েছে, কয়েকটা স্টক হয়তো তার মধ্যে বেশিরভাগই আগের উচ্চতায় আর ফিরে যেতে পারবে না, সেটা নিশ্চিত। মোটামুটি সব বুলরানেই তাই হয়, একটা বুলরান হয়ে যায়, পরের বুলরানে সেই স্টকগুলো যে আগের বুলরানে পার্টিসিপেট করেছিল সেইগুলো আর থাকে না, অন্য চেঞ্জ হয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস এভারগ্রিন যেগুলো ভালো স্টক সেগুলো থাকে, কিন্তু সবসময় যে একই স্টক থাকবে তার কোনো মানে হয় না, কিছু হলেও চেঞ্জ হয়। তো সেই জিনিসগুলো হবে, মানি ফ্লোটা অন্যদিকে হবে, কিন্তু ইন্ডেক্সকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখার চেষ্টা ডিআইআইদের থেকে হবে। এফআইআইদের ফ্লোটা কিন্তু ইনফ্লোটা রিসেন্টলি একটু একটু মানে ভাটার শিকার হলেও হতে পারে, এটা আমার মনে হচ্ছে পার্সোনালি, আমি ভুলও হতে পারি, আমি চাই তো আমি ভুল যাতে হই। সেটা কখন ভুল হব এরকমই, যখন ওই আনসার্টেনটিটা ইউএসএ একটু কমবে আর তার সাথে সাথে বন্ড ইল্ডটা একটু কমবে, তাহলে কিন্তু আবার রিস্কন ব্যাপারটা আসবে। তার সাথে সাথে ফেড ইন্টারভিন করবে, ফেড নিশ্চয়ই রেটগুলোকে আরও কাট করবে, তখন আস্তে আস্তে সাইকেলটা বাড়বে। কেন ফেড রেট কাট করলেও বাজার থমকে আছে, যেহেতু আনসার্টেনটি, বাজার জানে যে ইনফ্লেশনটা বাড়তে পারে, এইরকম যে ট্যারিফ ওয়ার যেটা চলছে, ট্রেড ওয়ার চলছে, তার জন্যে। দেখুন, এতে শুনে যদি কেউ বলে না না দাদা আপনি ভুলভাল বলছেন, যা চলবে ইন্ডিয়া তো ভালো চলবে বলছি, আর এটা আমি বলছি না, এটা ব্ল্যাক রকের সিইও এসে বলছেন যে ইউএস মাইট বি অলরেডি ইন আ রিসেশন। তো এটা আমি বলছি না মশাই, যে 11 ট্রিলিয়নের সিইও, তাকে তো একটু রেয়াত করবেন নাকি। তো যাই হোক, এমনিতে ওভারঅল দেখতে গেলে গ্লোবাল ইকোনমি যদি দেখেন, এই ট্রেড ওয়ারের চলতে একটুখানি অসুবিধায় পড়ে আছে। আমাদের ডোমেস্টিক স্টোরি ভালো, আবার বারবার মনে করিয়ে দিচ্ছি, তাই ইন্ডেক্স লেভেলে আমাদের নিচে পড়তে দেওয়া হবে না, তাকে সাপোর্ট দিয়ে যাওয়া হবে। মোটামুটি পড়লেই দেখবেন আবার দাঁড় করিয়ে দেওয়া হবে, এরকম ডিআইআইরা তা করবে, কারণ এফআইআইরা অলরেডি বেঁচে বেঁচে তাদের আর অতটা এক্সপোজারও নেই, এক্সপোজার তো দিন দিন কমছে। সুতরাং ঠিক আছে, তাও এফআইআইর যেহেতু ইনফ্লোটা আসবে না বা আসছে না, তাই জন্য হয়তো নতুন হাই চট করে আবার আমরা দেখতে পারবো না, সেটা হতে হয়তো সময় লাগবে। যখন ইউএসের এইসব আনসার্টেনটিগুলো কমে যাবে, তখন আবার রিস্ক অন অ্যাসেট ক্লাসে সবাই আসবে, তখন আস্তে আস্তে আমাদের এখানেও জোয়ারটা আসবে। সুতরাং ওটাই দেখার যে কখন এই ট্রাম্প এই ব্যাপারগুলোকে একটু নিয়ন্ত্রণ করছে, কখন উনি আবার ওই নেগোসিয়েশনের পথে হেঁটে সব কিছু ঠিকঠাক করছে। আমার মনে হয় চায়নার সাথেও নেগোসিয়েশনে যেতেই হবে, 1 মাস হোক
এক সপ্তাহ হোক 2 মাস হোক, তার মধ্যে নিশ্চয়ই দেখবেন ঘোষণা করছে যে আমরা একটা সিং জিনপিং এর সাথে, মানে ওই চায়নার যিনি প্রেসিডেন্ট আছেন ওনার সাথে একটা বৈঠক হয়েছে, আমরা আবার সব করেছি, কিছু একটা নেগোসিয়েশন করতেই হবে। না হলে এরকমভাবে বন্ড মার্কেট যখন করছে তখন কিন্তু তাদেরকে একটু মুশকিল। বন্ড মার্কেট ইজ রিয়েলি, মানে এই এই একটা কান্ট্রির যেখানে ডেট হয়ে আছে, ফিসকাল ডেফিসিটে চলছে, 1 ট্রিলিয়নের উপর ইউএসকে এখন সুদ গুনতে হয় বন্ডের উপর, যে মানে ধার নিয়ে যেহেতু চলছে সেহেতু কিন্তু তাদেরকে কিন্তু এরকমভাবে আমরা দাদাগিরি যা খুশি করব সেটা আমার মনে হয় না করা যেতে পারে। আর করলে ইকোনমির যা হাল সেটা আরও খারাপ থেকে খারাপতর হবে। তাই জন্য আমার মনে হয় নেগোসিয়েশনে যাবে। এবার না গেলে কি হবে সেটা আপনারাও জানেন আর ওরা সব থেকে ভালো জানে। দেখা যাক কি হয়। আমাদের ইন্ডিয়া তো ঠিক আছে, ভালো আছে, মোটামুটি চলছে। এখন কশাস মোড হওয়া উচিত, মানে খুব একটা বেশি অপটিমিস্টিক না, আবার খুব একটা বেশি নেগেটিভও না। ইন্ডিয়ার মার্কেটে যারা আপনারা ইন্ডিয়ান ইনভেস্টার, আমরা যারা ইন্ডিয়ান ইনভেস্টার, ইন্ডিয়ান ট্রেডার, তাদের আমাদের এখন পেসিমিস্টিক হয়ে যাওয়া উচিত নয়, অপটিমিস্টিক হয়ে যাওয়া উচিত নয়। আমাদের এখন কশাস ভাব থাকা উচিত। যেমন যেমন চলছে আমরা চলবো, একটু রিয়ালিস্টিক মাইন্ডসেট রাখবো, রিয়ালিস্টিক রিটার্ন আশা করব, তাহলেই চলবে। ঠিক আছে, ওই বুল মার্কেটে যেমন হয়ে আসছিল সেই বদভ্যাসগুলো একটু কাটাতে হবে, ব্যাস এইটুকুনি। যাই হোক, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। যারা আমার ফ্রি ওয়েবিনার জয়েন করতে চান, সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। সেখান থেকে কিন্তু অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ওই অ্যাপেই কিন্তু পোর্টফোলিও ক্রিয়েশন এবং পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের উপর আমার ফ্রি ওয়েবিনার হবে এই 13 তারিখ সানডে, 13ই এপ্রিল সানডে, দুপুর 3টের সময়। সুতরাং সবাই জয়েন করে নেবেন, অ্যাপে থেকেই হবে, অ্যাপের ওখানেই ওয়েবিনারটা হবে, ইনস্টল করে নেবেন। ভালো থাকবেন, ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।